সাহিত্যের ভুবনে তিনি ছিলেন এক অনন্য নাম, সৈয়দ মুস্তাফা সিরাজ। আধুনিক বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ এই কথাশিল্পী তাঁর লেখায় ফুটিয়ে তুলেছেন গ্রামীণ জীবনের টানাপোড়েন, প্রকৃতির সৌন্দর্য, সমাজ বাস্তবতার কঠিন রূপ এবং মানুষের অন্তরের গভীরতম অনুভূতি। তাঁর লেখা ভৌতিক গল্প সমগ্রের অন্যতম সংযোজন হল বাঁচা মরা। গল্পটিতে জীবিত আর মৃতের সীমারেখা মুছে গিয়ে পাঠক ভৌতিক অভিজ্ঞতার পাশাপাশি মানুষের অন্তর্দ্বন্দ্ব এবং অস্তিত্বের প্রশ্নের মুখোমুখি হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। চলুন হারিয়ে যাই আজকের ভৌতিক আবহের গল্পে। অনেক বছর পর গ্রামে যাচ্ছি। ট্রেন লেট করেছিল। স্টেশনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত 9টায়। এখন বাজছে প্রায় 10টা। গ্রাম 6 মাইল দূরে। কি করব ভেবে পেলুম না। কয়েকটা সাইকেল রিক্সা দাঁড়িয়েছিল, তাদের সাদাসাদি করলুম। এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হলো না। তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলাম চা খেতে। এমন সময় রোগাহার গিলে চেহারার, হাফ প্যান্ট আর ছেঁড়া গেঞ্জি পরা লোক এসে হঠাৎ বলল, স্যার কি রিক্সা খুঁজছিলেন? কোথায় যাবেন? হ্যাঁ, যাব দোমাহানি। আসুন তবে লিখে যাই। চণ্ডীতলার একজন প্যাসেঞ্জার পেয়েছি, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিক্সা। আনন্দে লাফিয়ে উঠলুম। ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু তফাতে গাছতলায় একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাতে একজন লোক গুটিসুটি বসে আছে। গাছের পাতার ফাঁকে কুচি কুচি আলো পড়েছে মাছের আঁশের মতো। পাঞ্জাবি ধুতি পরা লোকটাকে প্রৌঢ় বলে মনে হলো। কোলে একটা ব্যাগও আছে। চুপচাপ বসে আছে। শিগগির চা খেয়ে আসুন বলে রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কথা তোলার ইচ্ছে হলো না। যা চাই দেব। এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি। আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায়, বাজার বা বসতি মাইলটাক দূরে। সেখানে কেউ যে রাতের আশ্রয় পাবো ভরসা নেই। চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়েছিল। এতক্ষণে বলল, স্যার ওহিদের রিক্সায় যাবেন না, বরং ওই সিংহবাহিনীর মন্দিরে যান, ধর্মশালা আছে। আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমাকে থাকতে হলে জাত উড়িয়ে থাকতে হবে। সে মিথ্যাচারিতা সম্ভব নয়। তাই বললুম, থাক, কিন্তু ওর রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো? চাওয়ালা চাপা গলায় বলল, আপনি নতুন লোক বলেই বলছি, ওহিদ ওর রিক্সায় মরা বয়। হেসে বললুম, মরা বয়? হ্যাঁ, আমি ভাবলাম বুঝি চোর ডাকাত। না না, লোক খুব ভালো, তবে দোষের মধ্যে ব্যাটা রিক্সায় মরা বয়, তাই চেনা জানা কেউ ওর রিক্সায় চাপে না। চাওয়ালা ফের ষড়যন্ত্র সংকুল গলায় বলল, রাত বিরাতে মরা বাবার রিক্সায় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছিলাম জানেন। আসছিল মেয়ের শ্বশুর বাড়ি, সেই হরে কষ্টেপুর থেকে। বেয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল, তাই। ওই রিক্সাওয়ালা এসে তাড়া লাগালো, আসুন স্যার, রাত বেড়ে যাচ্ছে। তক্ষুনি উঠে পড়লুম। চাওয়ালা খুব জমিয়ে নিশ্চয় ভূতের গল্প বলতে চাইছিল। বাধা পেয়ে গোমরা মুখে বসে রইল। আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুজে বসে আছেন। মনে হলো ঘুমোচ্ছে। অনেকের এ অভ্যাস থাকে। তাছাড়া যেচে পড়ে কারো সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই। রিক্সা ধীরে সুস্থে চলছে। ওহিদ রিক্সাওয়ালা তেমন শক্ত সমর্থ জোয়ান নয়, তা ওর গঠন দেখেই টের পেয়েছিল। কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল। হালকা জ্যোৎস্না ছড়ালো পৃথিবীতে। এসব সময়ে এই নির্জন রাতের পথে স্বভাবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায়। কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না, ভূতের ভয় দেখিয়েছে বলে নয়, নেহাত চোর ডাকাতের ভয়েই।
ভাবলুম রিক্সাওয়ালার সঙ্গে গল্প করা যাক। তাই বললুম, ও হে, তোমার নাম বুঝে ওহিদ? রিক্সাওয়ালা জবাব দিল, হ্যাঁ স্যার। তুমি থাকো কোথায়? আগে হরিণমারা গোপ্পারায়। স্টেশনের ওপাশেই আমাদের গাঁ বলে সে আকাশের দিকে মুখ তুলে হাঁ করে দম নিল। তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফিরে বলল, বড় গাঁ স্যার, স্কুল, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে থাকলো। লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এই করে প্রায় মাইলটাক আসা গেল। তারপর বেমক্কা হাসতে হাসতে বলে বসলাম, তুমি নাকি রিকশায় মরাবো? ওহিদ প্যাডেল থামিয়ে আমার দিকে ঘুরে ফাঁচ করে অদ্ভুত হেসে বলল, নেতদা বলল বুঝি? নেত্যদাটা ভারী দুষ্টু, আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি। কি আর বলবো বলুন, এক জায়গায় আড্ডা দিই, তাসটা আড্ডা খেলি, বলতে গেলে বন্ধু মানুষ। তাই স্যার, ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে, না ইচ্ছে হলে নেমে যান, ভেবে দেখুন এখনো। সর্বনাশ, বলে কি? ব্যস্তভাবে বললাম, না না, মরাবো, তাতে কি হয়েছে? ওহিদ প্যাডেলে আস্তে চাপ দিয়ে বলল, স্টেশনের পেছনে মা গঙ্গা, নানা জায়গায় মরা যায় সেখানে, আমি মরাবই। দোষ কি বলুন? 3 গুণ ভাড়া পাই, বইব না কেন? জ্যান্ত প্যাসেঞ্জার কি আমায় সঙ্গে নিয়ে যাবে? ঠিকই তো, বরং মরা বইলে অনেক পুণ্যি। মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায়। আগে থেকে চেনা জানা থাকা ভালো। নেহাত পাপ করে থাকলে তাদের কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না, নরকে বেঁধে নিয়ে যায়। ওহিদ আমার কথায় খুশি হলো। তাহলেই দেখুন। তবে আসল কথা কি জানেন স্যার? মরা বাবা সহজ কাজ নয়, সবাই এটা পারে না। স্টেশনে যত রিক্সাওয়ালা আছে, কারোর কি এ সাধ্যি হতো? হ্যাঁ, পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সা পেত। কিন্তু মুরুদে কুলোয় না বলেই হিংসা করে আমায়, তাই বুঝি। আগে হ্যাঁ, মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সার প্যাডেল ঘোরানো সোজা নয়। শালারা কি ভিতরে ভিতরে চেষ্টা করেনি কেউ? সব জানি বাবা, পারেইনি। একবার গোবর্ধন রাতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল। পরদিন সকালে দেখি রিক্সা নয়নজুলির জলে উল্টে পড়ে আছে, মরা শুদ্ধ। সে এক কেলেঙ্কারি। ওহিত খুব হাসতে লাগলো। আমি বললুম, গোবর্ধনের কি হলো? গোবর্ধন বেগতিক দেখে রিক্সার সিট থেকে লাফ দিয়ে পালিয়েছিল, তাই রক্ষে। তো সেই থেকে সে মরা দেখলে সরে যায় তফাতে। তা ওহিদ, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি? ওহিদ হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু পরে বলল, আমি নিজেই এক মরা। তার মানে? মরা বই কি, কারণ আমাকে একবার জানঘরে দিয়েছিল। জানঘর? সে আবার কি? বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার। আমার পেটে শুলের ব্যামো হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি হলাম। দেখে থাকবেন, হাসপাতালের একধারে একটা আলাদা ঘর থাকে। রুগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জানঘর। তো আমাকে সেই জানঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু। বলো কি? তারপর? ডাক্তারবাবু আমার নাড়ি খুঁজে পাইনি, খাবি খেতে খেতে মারা পড়েছিল। হ্যাঁ, সর্বনাশ। আগে খোদার কসম, তো রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গাল মন্দ করে আসে। এভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকের চলে? ছেলেপুলে উপোস করে মরছে যে, বউ ভারী চটে গিয়েছিল। রোজ এসে বলতো, মিনসের সব চালাকি, রিক্সা টানতে আলস্যি, তাই হাসপাতালে এসে মিছিমিছি পড়ে আছে। টাইমে টাইমে দিব্যি পেট পুরে খেতে পাচ্ছে। বউ রোজ গিয়ে গালাগালি করতো। আমার জান ঘরে দেওয়া শুনে বউ আরো চটে গেল।
বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা আনি, জানঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, ন্যাকামির আর জায়গা পাওনি, ওঠো, ওঠো বলছি, পড়ে আছো, আর এখানে আমরা উপোস করে মরছি, না ওঠো তো, পিঠের চামড়া কজরা করে দিব। এই বলে যেই আটা তুলেছে, আমি স্যার তর করে উঠে পড়েছি। সর্বনাশ, সর্বনাশ বলে সর্বনাশ, আমার বউকে তো স্যার দেখেননি। তারপর কি হলো? দেখতেই পাচ্ছেন, রিকশায় প্যাডেল ঘোরাচ্ছি। সে হাঁ করে দম নিয়ে ফের চাঁদটা দেখার পর বলল, আমি জানঘর থেকে পালিয়ে আসা মরা স্যার, আমি কেন মরার ভয় পাবো বলুন? সে ফাঁচ করে অদ্ভুত হাসলো এবার। এতক্ষণে তার মুখের একটা পাশ, একটা চোখ অবধি দেখতে পেলুম ফিকে জ্যোৎস্নায়। নীল ঝকঝকে ওই চোখ কি জ্যান্ত মানুষের! আমার গা ছমছম করল। এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণে একটু নড়লেন এবং গলার ভিতর খিক খিক করে হেসে উঠলেন, চোখও খুললেন। ভয়ে ভয়ে বললুম, কি হলো মশাই, হাসছেন কেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন। এই আমায় দেখছেন, বলুন তো, আমি জ্যান্ত না মরা? মরারা কথা বলে না, আপনি তো দিব্যি কথা বলছেন। বলে মশাই বলে, আপনি জানেন না, সে আলাদা কথা। বলেই ভদ্রলোক ফের খিক খিক করে হাসতে থাকলেন। পাগল নাকি? বললুম, নিজেকে বুঝি আপনি মরা ভাবেন? ভাববো কি মশাই, আমি যে সত্যি সত্যি মরা। বলেন কি? হুম, ওই যে ওহিদ বলল, সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের আঁটার ভয়ে, আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি জানেন। আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন? ভদ্রলোক জোরে ঘাড় নেড়ে বললেন, না, আমার মশাই বউটাও নেই। তাহলে? ডাক্তারবাবুর ভয়ে। মশাই সবে মারা গেছি, ডাক্তারবাবু কেনা ইয়া বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটার ফোন দিতেছেন। পোস্টমর্টেম, তাই তো? ঠিক বলেছেন। তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন, অমনি এক লাফে উঠে ডাক্তারবাবুকে ধাক্কা মেরে হটালো। তারা চেঁচালো, ধর ধর, পালাচ্ছে, মরা পালাচ্ছে। আমি ততক্ষণে পগার পার, আর ভুলেও সে হাসপাতালে নয়। ভদ্রলোক খিক খিক করে ফের হাসলেন। ওহিত সায় দিয়ে বলল, কখনো নয়, ভাগ্যিস মারা পড়েছিলুম বলেই না উচিত শিক্ষাটা হলো। ভদ্রলোক হাসি থামিয়ে আমার দিকে ঘুরে বললেন, যাকগে, এবার আপনারটা শোনা যাক। আমার কি? লজ্জা কিসের মশাই, লুকোচাপা করে আর কি লাভ বলুন? এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই, প্রাণ খুলে বলুন, আপনি কিভাবে? কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি, আপনাদের সেই জানঘর কিংবা লাশ কাটা ঘরেও আমাকে ঢোকানো হয়নি। আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে। ভদ্রলোক ধমক দিলেন, চালাকি হচ্ছে, আমরা মরা চিনি না। কিরে ওহিদ, বল না বাবা। ওহিদ ফাঁচ করে হাসল। স্যারকে দেখেই চিনেছিল, নইলে কেনই বা নিজে গিয়ে সাধবো। রেগে গিয়ে বললুম, আমি মরা নই, জ্যান্ত মানুষ, নারীটা টিপে দেখুন না। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, আরে ওহিদ, তাহলে কি ভুল করেছিস বাবা? ওহিদ জোর গলায় বলল, আমার ভুল হতেই পারে না, এতকাল মরা ঘাটছি। ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, দেখি আপনার নারী দেখি। বলে খপ করে আমার হাতের কবজি ধরে ফেলতেই টের পেলুম কি ঠান্ডা বরফের মতো ওর হাতটা, আর চোখের ওই দৃষ্টি, আবছা জ্যোৎস্নায় জল জলে নীল দুই চোখের দৃষ্টি। হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিক্সা থেকে লাফ দিলুম। আছাড় খেয়েই উঠে পড়লুম। তারপর দিক বিদিক না দেখে দৌড় আর দৌড়। পেছনে ওরা চেঁচাতে থাকলো, ধর ধর, পালালো পালালো।
স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়াচ্ছিল। হাঁফাতে হাঁফাতে সেই চায়ের দোকানে এসে পৌঁছল। বিজ্ঞ চাওয়ালা হেসে বলল, জানতুম, তখন নিষেধ করলুম, শুনলেন না। সোজা ধর্মশালায় চলে যান, সকালে রওনা হবেন।